আমি 7 স্ট্যান্ডার্ডে ডিসিশন নেই যে পাইলট হব। ওকে। আমি যাওয়ার আগে আমি কনফিউজ ছিলাম যে এই স্কুল নামে কি একটা স্কুল আছে, তো আদৌ ড্রিম আছে। দেখবো তো বড়ই দেখবো, ছোট কেন দেখবো। যদি কেউ হচ্ছে ফ্লাইং এটা কোর্স ফিলিপিনো থেকে করতে চায়, তাহলে তার থাকা খাওয়া এবং এডুকেশন কস্ট বাবদ আসলে তার বাজেট কেমন হওয়া উচিত? এখনো মানুষ আসলে ক্লিয়ারলি জানে না। আর এই এক লাইন ইনফরমেশন আমার 2 মাস লাগছে শুধু কালেক্ট করতে। ওয়েলকাম টু মামুন পডকাস্ট উইথ স্টুডিও 89। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছে তোয়া। তোয়া হচ্ছে আমার দেখা আর্লি এজ পাইলট, তাই তো? মেবি মেবি। আচ্ছা, ওকে। তো একটু জানতে চাই কিভাবে শুরু হলো? আর্লি থেকে যদি বলি যে একবার আর্লি থেকে কেন এই ক্যারিয়ার থেকে এই ক্যারিয়ার চুজ করলাম, তো ফার্স্ট থেকে যদি বলি আমি 7 স্ট্যান্ডার্ডে ডিসিশন নেই যে পাইলট হব। সো আমাদের 6-7 স্ট্যান্ডার্ডে নর্মালি একটা আসে যে এম ইন লাইফ লিখতে হয়। তো সবাই লেখে এ ডক্টর ডক্টর, সবাই ডক্টর, ইঞ্জিনিয়ারও না ডক্টর, সবাই মানে বাংলাদেশের সব স্টুডেন্ট ডক্টর হবে, যে আর্টসে পড়ে সেও ডক্টর হবে, সবার এম ইন লাইফ ডক্টর, এম ইন লাইফ মানে ডক্টর। তো ওই টাইমে আমার মনে হলো যে না, আমার এম ইন লাইফ তো, আর আমার এমন ছিল যে আমি না করবো না, যা আমি হবো আমি তাই লিখবো, এটা তো আমার এম ইন লাইফ না, তা আমি কেন লিখবো। তো বাসায় জানাইলাম যে কি কি হবো, মানে কি ক্যারিয়ারটা, কি প্রফেশন, কি হওয়া উচিত। তো ফুল ফ্রিডম যা হোক। এরপরে আমি যা চুজ করছি বলে আর দুনিয়াতে আর কোনো প্রফেশন নাই। মানে আমার আম্মু যে সে খুব ভয় পায়, যে বলে কত কিছু আছে, কেন এইটাই কেন হইতে হবে। আচ্ছা। কিন্তু পরে আমি বললাম তোমরা আমার ফ্রিডম দিছো পুরা যে চুজ করো, এখন চুজ করছি, তো ড্রিম দেখবো তো বড়ই দেখবো, ছোট কেন দেখবো। তো ওইটা থেকে ছিল। বাট সব কিছু সাইডে রাখা, যেমন পড়াশোনাটা হলো দিকে ফোকাস ছিল, যে যখন টাইম আসবে তখন দেখা যাবে। এরপরে হুট করে ইন্টারের পরে এরকম আমি একটা মানে ইনফরমেশন, আগে ইনফরমেশন এত অ্যাভেলেবেল ছিল না। এখন যেমন এজেন্সি কিংবা বিভিন্ন জায়গা থেকে বলে যে এখানে আসবে। মানে আমার ক্লিয়ারলি মনে আছে আমি যখন মানে এই নভেম্বর ডিসেম্বরের দিকে হবে, মানে ইন্টারের ঠিক আগ মুহূর্তে, তো এই যে উদ্ভাস কিংবা আরও যেই কোচিং সেন্টারগুলো আছে তারা মানে আমি তো মানে রাজুকের এইখানে ছিলাম, তো রাজুকের গেটের সামনে পুরো সবাই লিফলেট নিয়ে দাঁড়ায় আছে। তাহলে আমি তো ইন্টারেস্টেড নাই সবে, আমার লাইনের জিনিসপত্র কারা দিবে, আমারে ইনফরমেশন দেওয়ার কোনো মানুষ নেই। দেন তখন চিন্তা করলাম যে এমন একটা টাইম, আর এটা মানে বাংলাদেশে আসতে আরও মনে হয় 5-10 বছর লাগবে, যেরকম ফ্রি অ্যাভেলেবেল লাইক সবাই জানতে পারবে। এখনও মানুষ আসলে ক্লিয়ারলি জানে না, কিংবা রাইট ইনফরমেশন। আর ফ্রডের যে জিনিসটা, এই সেক্টরে ফ্রডের খুবই কি বলবো যে হিস্ট্রি আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আসলে যেহেতু ইনফরমেশন কম থাকার জন্য মানুষ সহজে আসলে প্রতারণার শিকার হয়। আচ্ছা, কোন ইনস্টিটিউট থেকে বা কিভাবে জয়েন করছিলা, অ্যাডমিট হলা, সেই প্রসেসগুলো কেমন ছিল? সেই প্রসেসটা যদিও স্মুথ তো ছিল না কিছুই, বাট স্কুল আমি ফিলিপিন্সে হলো জয়েন করি। বাট ফার্স্টে আমার ছিল যে দেশে আমি দেশেই করতাম হলে, বাট দেশে হলো টাইম লাগে প্রচুর। আচ্ছা। তো অনেক লেন্দি প্রসেস। আর আমি হলাম ফিমেল, দিব না অ্যাডমিশন টেস্ট। তো বলে যে এরকম বলে একটা যে শয়তানের আশপাশে থাকে না, যদিও প্যারেন্টসরা বলে যে ফুল সাপোর্ট আছে, আরে যা করো করো। কিন্তু আমি এটা গ্যারান্টি, আমি যদি 2 কি 3 বছর বাসায় বসে থাকতাম, আমি এরকম লাইফ লিড করতে পারতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তবে কি ফিলিপিনো থেকে করা হয়েছিল? হ্যাঁ, ফিলিপিন্স থেকে করা হয়েছিল। কত সালে গিয়েছিলা? আমি 2023-তে। অ্যাপ্লাই করছিলা কিভাবে? অ্যাপ্লাই করা হয়েছিল, এটা নিয়েও আছে, আমিও তো এজেন্সি, আর অনেক কাহিনী। আচ্ছা আচ্ছা, শুনতে চাই সেই কাহিনীগুলো, কিভাবে শুরু হলো? এজেন্সি বলতে আসলে এসব তো বলা ঠিক না। আচ্ছা, আরে বলে ফেলো। তো আমি যে স্কুলে যাব, তো ওই জায়গার হলো মানে ওইখানে নক করা হয়েছে, তো ইনভিটেশন লেটারের। দেন ওইখান থেকে ইনভিটেশন লেটার আসেনি। কেন আসেনি? আসে নাই হলো মানে তারা বিজি, স্বাভাবিক যে বাইরের কান্ট্রির, কিংবা যদি কোনো লিঙ্ক আপ না থাকে তো একটা মানে রেসপন্স রেট কম থাকে। দেন আমি লাইক কেউ আমাকে হেল্প করছে, তো ওই সব কথা না বলি, যে সে হইলো মানে আমি তারে বললাম সকালে কথা হইলো, আর বিকালে হইলো আমার ইনভিটেশন লেটারটা আসছে। আচ্ছা, কোন স্কুল ছিল এটা? এটা ছিল রয়্যাল এভিয়েশন একাডেমি। রয়্যাল এভিয়েশন। আচ্ছা, এখন যদি বাংলাদেশের কোনো একজন হচ্ছে শিক্ষার্থী ওখানে হচ্ছে অ্যাপ্লাই করতে চায়, সে কিভাবে অ্যাপ্লাই করবে? সেই ক্ষেত্রে হলো এজেন্সি তো আছে অনেক, স্টিল নাও এজেন্সি আছে।
বাট এজেন্সি ফাইন্ড করতে গেলে সবার মধ্যে কি ডাউট যে জিনিসটা থাকে যে আসলে এটা কি রিয়েল কিনা কিংবা কোনো প্রবলেম হয় কিনা। হুম তো আমার ক্ষেত্রে তেমন প্রবলেম হয় নাই, কিন্তু আসলে মানুষের কথা বলার ক্ষেত্রে যে অনেক প্রবলেম থাকে, যে বলে যে এইটা প্রবলেম ফেস করতে হবে। আমার মনে হয় যে তুমি ফেস করে ফেলো, ও কথা শোনার তো দরকার নেই। হুম কারণ মানুষ বলবে, তুমি তুমি দেখো তোমার ক্ষেত্রে ডিফারেন্ট হইতে পারে। তো আমার ক্ষেত্রে আমি এখনো মানে এরকম ফ্রডের চক্করে পড়ি নাই, আচ্ছা কিন্তু শোনার কথা তো কত কিছুই মানুষ আচ্ছা বললে, আচ্ছা কত আচ্ছা কিছুই বলে। সো এজেন্সির মাধ্যমেও যাওয়া যেতে পারে, আবার এখন তো আরো বেশি হলো যে ডিরেক্ট ডিরেক্ট কমিউনিকেশন মানে করা যায়। কোনো শিক্ষার্থী চাইলে সে নিজে অ্যাপ্লাই করবে, অ্যাপ্লাইয়ের খরচ কেমন পড়ে, অ্যাপ্লাইয়ের কোনো ফি আছে কিনা? ওটা তো হলো যে আমাদের ইনস্টলমেন্ট থাকে, যে হুম টোটাল প্যাকেজের থাকে, ডিফারেন্ট কান্ট্রিজের জন্য ডিফারেন্ট প্যাকেজ থাকে। আচ্ছা 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 যেমন আমাদের কান্ট্রিতে তো মাল্টি ইঞ্জিন যেহেতু করে না, যদিও আমার মাল্টি ইঞ্জিন রেটিং নেওয়া আছে, হুম কিন্তু নর্মালি বাংলাদেশ কিংবা নেপালের যারা, ওরা মাল্টি ইঞ্জিন করে না। আচ্ছা ওরা হলো মোস্ট প্রবাবলি, আই গেস আমি রং, যে নেপাল হয়তো মালদ্বীপের করে মাল্টি, নেপালও করে আই গেস। হুম বাট বাংলাদেশের জন্য মাল্টি ইঞ্জিন তেমন প্যাকেজে নাই। তো যদি কেউ নিতে চায় এক্সট্রা পাবে, মানে সব কিছু হলো এক্সট্রা ভাবে অ্যাড করা অ্যাড যায়। করতে হয়, কেমন খরচ পড়বে খরচ আইডিয়া? $8,000 to $10,000 মতো, হুম শুধু মানে মাল্টির ক্ষেত্রে। মাল্টির ক্ষেত্রে মাল্টির ক্ষেত্রে মানে এটা হচ্ছে একে মানে ভর্তির ফি এটা না না নাকি টোটাল খরচ? না না, এটা শুধু মাল্টি রেটিংটা নিতে। টোটাল আচ্ছা আচ্ছা খরচের প্যাকেজে ভর্তির যেটা থাকে ওভারঅল 80 লাখের মতো। 80 লাখের মতো খরচ হবে। কত কত আওয়ার আর কি ওখানে থাকে প্র্যাকটিসে? প্র্যাকটিসে যেমন ফ্লাইং এর আওয়ার কত থাকে? 210, 210 কিংবা এটা আওয়ারের উপর ডিপেন্ড করে, যদি আবার কেউ এক্সট্রা নিতে চায় এক্সট্রা তখন হবে। সে আরো আরো করে। ফিউলের কত সময় লাগে এই টোটাল কোর্সটা শেষ করতে? কত বছর যদিও লাগে? তারা এভাবে বলে থাকে যে 1 আওয়ারের, আমার এরকম ফিল হইতেছে যে আমার স্কুল আমাকে স্পন্সর করছে, আমি তাদের কিছু বলতেছি সব কিছু। আচ্ছা 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 তো তাদের হলো না, অনেকে আবার যাইতে পারবে। তো হুম। আমার স্কুলের চিন্তা করা উচিত স্পন্সর করে, আমি যেহেতু তো এইভাবে বলতেছি একটা আচ্ছা ব্রড আচ্ছা আচ্ছা অডিয়েন্সকে, যে হুম কোথা থেকে আসছে, কিংবা অনেকে আছে না এখন হয়তো বা আমার কাছ থেকে শুই না ইনফরমেশন জানবে, হুম কারণ তখন এরকম অ্যাভেলেবেল থাকতো না হুম যে বলতেছি কিংবা কোথায় যাবে। অ্যাভেলেবেল থাকলেও এ তো মানে ডিরেক্ট থাকতো না, হুম যে এইটার মাধ্যমে তুমি আচ্ছা লিঙ্ক দিতেছি, এই লিঙ্কে যাও, লিঙ্কে যাই কি কিছুই নেই। আচ্ছা তো ওই ক্ষেত্রে আমার এমন হয়েছে যে মাসের পর মাস এমন আছে সিনিয়রদের সাথে কথা বলা কিংবা যাদের সাথে, মানে মাসের পর মাস গেছে শুধু হয়তো 1 লাইন ইনফরমেশন, 5 লাইন ইনফরমেশন, যেখান থেকে 4 লাইন আমি অলরেডি জানি, আর ওই 1 লাইন ইনফরমেশন আমার 2 মাস লাগছে শুধু কালেক্ট করতে। কালেক্ট করতে। আচ্ছা আচ্ছা, তাহলে আমি যদি একটা প্রসেসে যাই, তো একজন শিক্ষার্থী যদি অ্যাডমিট হতে চায় তাহলে প্রথমে তাদেরকে কি মেইল করবে যে আমি এখানে অ্যাডমিট করতে চাই, এরকম কিছু? হ্যাঁ, এখন তো অফিসিয়াল লাইক পেজ আছে, কারণ ওখানে বাস আমি জানি পেজ তো অলওয়েজ হ্যাঁ ছিল, আগেও ছিল সবসময় ছিল, এখনো ছিল, কিন্তু এখনো এখন ছিল। আমি জানি ওটা রিয়েল। বাট যখন একটা মানে নিউ স্টুডেন্ট যাবে, তখন তো সে কনফিউজ থাকবে যে এটা কি আচ্ছা রিয়েল। ওকে, আমি যাওয়ার আগে আমি কনফিউজ ছিলাম যে এই স্কুল নামে কি একটা স্কুল আছে, আদৌ আছে কিনা। আছে কিনা, আমি কই যাইতেছি, কি করতেছি। আচ্ছা, তাহলে এটা কিছু ব্যাচেলর কোর্স ছিল? না, এটা হলো শুধু ফ্লাইং এর, কোনো ডিগ্রি কিংবা ডিগ্রি হিসেবে না, শুধু ফ্লাইং হিসেবে। আচ্ছা, তারপরে তুমি হচ্ছে ওখানে অ্যাপ্লাই করলে, অ্যাপ্লাই করার পরে তোমার কাছে ইনভাইটেশন আসলো। ইনভাইটেশন পাওয়ার পরে তুমি হচ্ছে কিভাবে গেলা, বা সেখানে কোনো প্রতিবন্ধকতা ছিল কিনা, বা ওখানে গিয়ে তারপর কোথায় থাকলা, কিভাবে বাকি প্রসেসগুলো এগিয়ে গেল? ওই কান্ট্রিতে থাকার ক্ষেত্রে আমি ফার্স্ট 1 মান্থ ছিলাম অ্যাকোমোডেশনে। ওদের অ্যাকোমোডেশনে, মানে because যেটা মানে থাকে স্কুলের, হ্যাঁ, অ্যাকোমোডেশনে। বিকজ আমার ওই জায়গায় চিনতে হলো টাইম লাগবে, আর আমার আই থিঙ্ক 1 মাস ইনাফ, যে আশেপাশের রাস্তাঘাট কোথায় কি, কোন জায়গায় কি আছে না আছে। ফার্স্টে যাই যদি আলাদা হয়ে যায় যে নিজের বাসায় থাকবো, তো কনফিউজড। তো এরপরে আমি ছিলাম, আমার ব্যাচমেট ছিল আর 2 জন মালদ্বীপিয়ান ফিমেল, ওদের সাথে ছিলাম একটা বাসায়। তাও মনে হয় 3 মান্থসের মতো। আচ্ছা দেন আমি একা শিফট হয়ে যাই। আচ্ছা, ওখানে থাকা এবং খাওয়ার খরচ কেমন ছিল? সেম যদি কনভার্ট করা হয় বাংলাদেশে সেম। সেম কেমন, একটা নাম্বার অ্যামাউন্টটা কেমন? অ্যামাউন্ট আমি মান্থলি যেহেতু কেমন খরচ? মান্থলি আমি যেহেতু মানে নিজে কুক করছি কিংবা এই করছি, এই ক্ষেত্রে আমি যদি বলি যে ডিমের প্রাইসের কথা যদি বলি, তো বাংলাদেশে ওটা কত, 10 পেসো মানে দ্বিগুণ, 2.1। আচ্ছা আচ্ছা তো আচ্ছা দেখা যায় যে আমি যদি আবার যদি একটু লোকাল থেকে কিনি,
তাহলে মানে আমি একবারে 30টা করে কিনে আচ্ছা আচ্ছা রাখতাম। আচ্ছা আচ্ছা মানে খুবই মানে কি বলে একটা সংসার সাজাই ফেলছিলাম না এরকম টাইপের। সেটাই এমনি তাহলে তাহলে তোমার হচ্ছে মান্থলি থাকা এবং খাওয়া বাবদ কত খরচ হতো ওখানে? থাকা বলতে আমার রেন্টে আমি যখন একবারে আলাদা শিফট হয়ে গেছি, হুম তো আলাদা শিফটের পরে আমি বাসাটা যেটা একটু ভালো এক্সপেন্সিভ বাসা নিছি, সুইমিং পুল, তারপরে মানে ও একটু আচ্ছা আচ্ছা একটু আচ্ছা আর কি। হুম তো ওইখানে রেন্টে আমার গেছে 11,000 পেসো মনে হয়, তাহলে আচ্ছা হবে মানে 22-23 হাজার টাকা 22-23 হাজারের মতো। আচ্ছা আর খাওয়ার খরচ কেমন যেত? খাওয়ার খরচ তো আর আরেকটা স্পেশাল মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং, হুম হালাল খাবার পাওয়া খুবই রেয়ার। হ্যাঁ এটা ঠিক খুবই মানে খাবার নিয়ে আমার খুবই কষ্ট হয়েছে। হুম পরে আবার তাও লাস্টের দিকে যখন 1 ইয়ার হয়ে গেছে তখন তো জানি কই কি আছে না আছে, কোন জায়গায় থেকে আমি মানে হালাল ওয়েতে চিকেন পাবো। হুম আনাদার সিটিতে যাই আমি এই চিকেন কাট করে নিয়ে আসতাম, যে 3টা 4টা একসাথে করে আচ্ছা মাস আচ্ছা বসে বসে ওইটা সারা ফ্রিজে মাস রাইখা ধরে রাইখা। কিন্তু আচ্ছা ফার্স্টে আমি 4 মান্থ এমন হয়েছিল যে কোনো মিট খাওয়াইনি, শুধু এগ আর ভেজিটেবল। হুম না এরকমই হয় মানে যে অঞ্চলগুলোতে খাবারের ব্যাপারে এই টাইপেরই মানে ভেজিটেবল হায়েস্ট ফিশ খাওয়া হয় ঠিক ফিশ, আছে আর হচ্ছে ডিমের উপরেই চলে ওই জায়গার তারপরে ফিশের তো কাঁচা ফিশ। তারপর দেখা যাবে তুমি 1 মাস ধরে ডিম খাইলা পরে জানলা এগুলো আসলে মুরগির না কচ্ছপের এরকম হয় এরকম গল্প আছে আর কি আচ্ছা তো আসলে এবার আমি একটু তোমার কাছে তোমার টোটাল ট্রেনিংয়ের বা ফ্লাইং ট্রেনিংয়ের জার্নিটা জানতে চাই এটা কিভাবে শুরু হলো এর ভিতরে মজার কি ঘটনাগুলো আছে কিভাবে শেষ হলো তারপর তুমি কিভাবে ফিরে আসলা এগুলো একটু জানতে চাই আচ্ছা, ফ্লাইংয়ের ক্ষেত্রে ফ্লাইংয়ের হোল এক্সপিরিয়েন্সটা খুবই খুবই মজার ছিল। মানে হয়তো টাফ কিছু ছিল, ডিফিকাল্টিস ছিল, কিন্তু আমি ফুললি এনজয় করছি। লাইক এভরিথিং, হার্ড পার্টও ছিল, বাট বলে না যে যেটা করতে ভালো লাগে ওটা সবই ভালো লাগে। রাইট তো ওই ক্ষেত্রে আমার কাছে ওরকম, আমি যদি এখন চিন্তা করি যে আমি ডিফিকাল্ট পার্ট যদি খুঁজে মানে বলার জন্য যদি আমি চেষ্টা করি ব্রেন রে যে রিমাইন্ডার দেয় কি কোন হুম পার্টটা হার্ড হুম ছিল, হুম হুম বাট আমার মনে হবে না এত হার্ড ছিল না, মানে রাইট না আমার মনে হবে না ওকে মানে স্মুথ ছিল। আচ্ছা 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 তো তোমার এই যে ট্রেনিং কতদিন ছিল ট্রেনিং ছিল আমার 15 to 16 মান্থ, যদিও এটা বলা হয় যে 1 ইয়ারে হয়, কিন্তু হুম 1 ইয়ার টার্গেটটা একটু লেট হয়ে যায়। আচ্ছা আচ্ছা তার মানে 1.5 বছরের মতো লাগছিল আচ্ছা এই 1.5 বছর তুমি ওইখানেই ছিলা হ্যাঁ, আচ্ছা এবং ওদের আসলে কোয়ালিটি কেমন মানে এডুকেশনের কোয়ালিটি কেমন কোয়ালিটি বলতে গেলে তো কম্পারিজম আসে, আচ্ছা কম্পারিজম আচ্ছা বলতে গেলে আর অনেক কিছু আসে। আচ্ছা বলো আমাদের দর্শকদের জন্য না, ফ্লাইং ফ্লাইং ভালো আছে, আচ্ছা তাদের এয়ারক্রাফট অ্যাভেলেবেল আছে, এর থেকে বোঝা যায় বাংলাদেশে এয়ারক্রাফট বাংলাদেশে আর কি একটু ক্রাইসিস আছে, কিন্তু বাংলাদেশে আমি আসছি প্রায় 1.5 ইয়ার হয়ে গেছে। আচ্ছা তারপরে তুমি ওটা কোর্স কমপ্লিট করে দেশে ফিরে আসলা এখন দেশে ফিরে এসে হচ্ছে মানে জবের প্রসেসটা কি অ্যাপ্লাই করতে হবে হ্যাঁ, অ্যাপ্লাই করা হয়েছে। তাহলে হচ্ছে তুমি টোটাল তাহলে হচ্ছে আমাদের যদি কেউ হচ্ছে ফ্লাইং এটা কোর্স ফিলিপিনো থেকে করতে চায় তাহলে তার থাকা খাওয়া এবং এডুকেশন কস্ট বাবদ আসলে তার বাজেট কেমন হওয়া উচিত বাজেট 1 কারোর ধরে থাক, 1 কোটি টাকার এরকম যদি প্লাস বাইরে করে। মাইনাস বাট আমি এটা সাজেস্ট করব যদি কেউ বাইরে প্ল্যান করে ট্রেনিং করব, তাহলে হুম সে যাতে তার প্ল্যান না করে যে আমি আবার দেশে এসে জব করব। ওখানেই থেকে যেতে হবে যদি আচ্ছা আর কি অপশন থাকে তাহলে বাইরে যাও, না হলে আচ্ছা আমার ক্ষেত্রে ছিল যে আমি আমি অবশ্যই দেশে থাকবো, হুম তো আমি দেশেই করতাম, বাট ওই যে ফিমেল আচ্ছা প্রবলেম, আচ্ছা 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 বুঝতে যে ওই পারছি গ্যারান্টি আমার কাছে ছিল না যে আমি ম্যারিড আমার বিয়েও দিয়ে দিতে পারে। হ্যাঁ তো না আমার অ্যাজ সুন সেটাই অ্যাজ পসিবল আমার হলো যে এইটা পার করতে হবে, কারণ অ্যাডমিশনের প্যারাটা এরকম থাকে যে আর আমি অ্যাডমিশন পরীক্ষা দিবই না। আমি কলেজে এই কলেজ লাইফে আমার মনে হয় না 5 দিন আমি গুনা কলেজে গেছি, বিএনসিসি করতাম। এমন আচ্ছা আছে গেটে আমি কলেজের গেটে যাব, এর মধ্যে আমার যে বিএনসিসির যারা ওরা বলতেছে যে হেডকোয়ার্টার থেকে কল আসছে, হয়তো মানে কোনো গেস্টের নাহলে গার্ড অফ অনার কোনো কিছু করতে হবে, এই আবার উল্টা দৌড় ইউনিফর্ম আচ্ছা পরে আচ্ছা আবার। আর ওটা তো হলো বিএনসিসি ভলেন্টিয়ার, তো প্রেজেন্ট মানে প্রেজেন্ট হয়ে যেত। আচ্ছা 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 তো আমি পড়াশোনায় আর কি তাও আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালোই হয়েছে, মানে অনেকই ভালো হয়েছে, যে অনেকের থেকে অনেক ভালো হয়েছে। বাট কলেজে আমি এত বেশি পড়াশোনার দিকে তো ফোকাস আচ্ছা করিনি। আচ্ছা তো আরেকটা বিষয় ধরো
তোমার হচ্ছে কোর্স শেষের পরে পরে তোমার হচ্ছে প্রথম যেই সোলো ফ্লাইট ছিল সেটার অভিজ্ঞতাটা জানতে চাই। আচ্ছা, সোলো ফ্লাইটের ক্ষেত্রে ওটা তো কোর্স শেষে হয় না, যেমন আমাদের তো গ্রাউন্ড ক্লাস হয় ফার্স্টে, গ্রাউন্ড ক্লাসের পরে হয় কিছু আবার হয় মানে প্রি সোলো স্টেজ থাকে, প্রি সোলো স্টেজে একটা ইনস্ট্রাক্টর ফিক্স থাকে, তারপর প্রি সোলো এয়ারক্রাফটও থাকে, মানে ওই এয়ারক্রাফট যেমন আমারটা ছিল RPC 831। সো ওই এয়ারক্রাফটের ওটা হলো যে কি বলে লাভ অফ লাইফ যে এয়ারক্রাফটে ফার্স্ট ছিল যে ফ্লাই করা শিখি। সো ওইটাতে থাকে যে এরকম অনেকে আছে যে অনেক আর্লি করে ফেলে, যে সোলো করে ফেলে, যে যখন ইনস্ট্রাক্টর বুঝবে মানে যে না তুমি একা ফ্লাই করতে পারবো তখন ওইটা আর কি দেয়। এরপরে আস্তে আস্তে আসে PPL আসে, যে প্রাইভেট পাইলট লাইসেন্স, নাহলে CPL আসে কমার্শিয়াল পাইলট লাইসেন্স, আবার রেটিং আর অনেক কিছু আছে, যে সিমুলেটার IR আছে, এরকম রেটিং হলো ডিফারেন্ট হয়। কিন্তু সোলো যেটা ওটা হলো যে ফার্স্টের গ্রাউন্ড ক্লাস পরে এরপরে প্রি সোলো স্টেজে মানে ফ্লাইং এর ফার্স্ট টেস্টের পরে সোলো দিয়ে দেয়। সোলো যে রাইডটা ছিল সেটা কেমন ছিল ওই দিন, তোমার কেমন লাগছিল? টোটালি নর্মাল, আমি ফিলই করি নাই যে আমি একা ফ্লাই করতেছি, মানে নর্মাল যেমন ফ্লাই করতেছি ওরকম। ল্যান্ড করার আগে তো ওই জায়গার রানওয়েটা কীরকম যে 09 আর 27। তো 09 বলতে আমাদের যে ম্যাগনেটিক্যাল করি, তো 09 হইলে যে 90°, যেটা হলো যে ইস্টের আর ওয়েস্টের 09। তো ওটা হলো ল্যান্ডিংয়ের, আমরা হলো ওই জায়গার ইস্টে হলো সি আর ওয়েস্টে হলো মাউন্টেন। আচ্ছা, তো মানে ওই জায়গার এরকম আমি আমার সিনিয়রদের কাছে শুনছি যে তুমি যখন এরকম টাফ সিচুয়েশনে ফ্লাই করবা তখন তোমার অন্য জায়গায় হলো ইজি লাগবে। তো আমি যদি বেশি ওয়েস্টে চলে যাই আমি মাউন্টেনটে চলে যাবো, কারণ মাউন্টেনটে মানে 1000 ফিটে আমরা যে সার্কিটগুলো করি তো ওইটা হলো 1000 ফিটে করি। আবার টেক অফের সাথে সাথেই হলো সি, মানে সামনে পানি, রানওয়ে ঘেঁষা হলো পানি গেছে, যে রানওয়ে আর এই বিচের পানি। তো ওই রকম সিচুয়েশন আমি যখন ল্যান্ড করবো, টেক অফ সব ঠিক আছে, ল্যান্ডের আগে ঠিক একটা রাস্তা আছে যে ল্যান্ডের করে ল্যান্ডিংয়ের রানওয়ে যে 27-এর এখানে একটা না 09-এ 09 রানওয়ের মধ্যে ল্যান্ডিংয়ের আগে এই একটা রোড মানে বাইপাস রোডের সাথে দিয়েই হলো যে এই রানওয়েটা, এর মধ্যে গাছ টাছে, কখনো আমি নিচে তাকাইনি, কখনো না, পুরো স্টেজে আমি নিচে তাকাইনি। ওই ফ্রি সোলো স্টেজে সোলো ফ্লাইটে টেক অফ করলাম, সব ঠিক আছে, আমি একা যে বোঝা যাইতেছে না। ল্যান্ডিংয়ের আগে কেন জানি আমি গাছের দিকে তাকাইছি, যেই গাছে তাকাইছি আমার সেন্টার লাইন মানে জাস্ট নেনো সেকেন্ড তাকাইলাম আমার সেন্টার লাইন সরে গেছে, মানে লাইন যেই থাকে। আর আমার প্রিসোলো ইনস্ট্রাক্টর খুবই স্ট্রিক্ট ছিল, খুবই স্ট্রিক্ট। সে আমার এক্সট্রা টাইম আমি অনেক লেটে হলো সোলো করছি, তো সে স্ট্রিক্ট ছিল। তার হলো সেন্টার লাইন লাগে, মানে সেন্টার লাইনেরও সেন্টার লাইনে তোমার ল্যান্ড করতে হবে, মানে টায়ার ঘষতে হবে সেন্টার লাইনে, এত সেন্টার লাইন। তো এই সবের কারণে আর আমার এমন ছিল যে আমি তো ট্রমায় চলে গেছি ল্যান্ডিংয়ের পরে। আমি আমার ইনস্ট্রাক্টর বলতেছি যে ক্যাব আমি এটা হয় নাই, আমি সেন্টার লাইন করতে পারিনি। তো ওইটারও যে আমি যদিও হলো রেকর্ড আছে করে আছে যে আমি মানে আই ট্রাইড মাই বেস্ট, 2-3 বার আমি চলে গেছি, কিন্তু ওই যে আমার ফোকাসটা যে উপর থেকে সরছে ওইটা আর কভার করতে পারিনি। মানে টাচ ডাউনের আগ পর্যন্ত আমি ট্রাই করছি যে স্লাইটলি হলো লেফটে চলে গেছে, যে এটা যদি সেন্টার লাইন হয় তো আমার টায়ারটা মনে হয় এই দিয়ে গেছে। এরপরে যদিও ল্যান্ডের পরে তো আমরা সেন্টার লাইন করে ফেলি। তো এরকম মানে আমি 2-3বারই করছি, তো উইন থাকে যে আমি রাইটে নিতেছি এরপরে না ল্যান্ড করি, ভাই ল্যান্ডও করতে হবে, ল্যান্ড করে সেফ ল্যান্ডিং। যদিও আমার ইনস্ট্রাক্টর এরকম বলে, কিন্তু অন্যান্য আমি প্রিসোলোর পরে বুঝতে পারছি যে আমার ইনস্ট্রাক্টরের ভ্যালু বুঝতে পারছি। সে আমার প্রিসোলো স্টেজের মধ্যেই মনে হয় যে আমার ফ্লাইংয়ের 50% সে শিখাইছে, আচ্ছা, মোর দ্যান 50। তো নর্মালি অন্যান্য ইনস্ট্রাক্টর মানে আমার তখন খুবই স্ট্রেসফুল লাগতো যে সে আমার এত প্যারা দিত, বাট এরপরে মনে হয় জানে না ফ্লাইং তো খুবই ফান, কারণ অন্য ইনস্ট্রাক্টররা তো প্যারা দেয় না। তাদের হলো কি সেফ ল্যান্ডিং হলো ম্যাটার করে, তুমি সেন্টার লাইন করো কই করো, মানে তোমার প্যাসেঞ্জারের সেফটি, এয়ারক্রাফট সেফটি, তোমার সেফটি, নাথিং এলস, মানে এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট, তুমি যে সেফ ল্যান্ডিং করা। ওকে। তো আর আমি পরে 2বার যখন আমি ট্রাই করলাম, পরে আমি বললাম না একা আছি, আগে ল্যান্ড করি, সেন্টার লাইন লাগে না। এরপরে মানে পুরো ভিডিও তো সব করা আছে, তো ভিডিও পুরো হোল ফ্লাইট হলো ভিডিও করছি। লাস্টে আমি গিভ আপ করে দিছি, যাক ল্যান্ড হোক আগে, আর চেষ্টা করবো না যেটারে সরানের সেন্টার লাইন করার। পরে তো আমার এই যে ইনস্ট্রাক্টর সে আবার একটু করে
মজা টজা করে। সে এসে পরে আমি বললাম যে যে এটা সেন্টার লাইন ছিল না, মানে আমি পুরো ফুল বেড বাসে চলে গেছি। নর্মালি সোলোর পরে সবাই এনজয় করে, হ্যাঁ। তারপরে এবারে সোলো বাদ করাই সেই করে সবাই। আর ওদিকে আমার ফ্রেন্ডসরাও, তারপর বাংলাদেশি যারা আছে বা মালদ্বীপিয়ান ব্যাচমেট ছিল, সবাই তো এখানে দাঁড়াইছিল যে মানে চিয়ার করতেছিল এসে। আর আমি তো আমার কারো কথা না, সবাই এই রেডিওতে বলতেছিল কংগ্রেচুলেট বলতেছে, আমি থ্যাংক ইউ পর্যন্ত দিতেছি না, টাওয়ার বলতেছে থ্যাংক ইউ দিতেছে, কারণ আমি ট্রমাতে আছি। আমি হইলো না, মানে আমার সব কিছু পারফেক্ট লাগে, আমার হইলো না। আমি আমার সোলো ফ্লাইটটাতে আমি সেন্টার ল্যান্ডিং করলাম না, মানে এরকম একটাই ছিল। দেন তো পরে ইনস্ট্রাক্টর আসছে, ইনস্ট্রাক্টর বললাম সরি ক্যাব, মানে ক্যাপ্টেন আমার ক্যাব বলি সরি ক্যাব। পরে বলে কি নো প্রবলেম, অ্যাটলিস্ট ইউ ল্যান্ড অন দ্য রানওয়ে। যে তুমি ঘাসে ল্যান্ড করো না, এই যে রানওয়েতে ল্যান্ড করছো এটাই যথেষ্ট, সেন্টার লাইন ই করতে হবে না। পরে এরকম আর কি, এরপরে আমি বুঝতে পারছি। আর আমার ইনস্ট্রাক্টরও যেখানে মেন র্যাম্পে, মানে আমি যখন সোলোই করব, মানে সে যে আমার উপরে এতটা, আমি নিজেও জানতাম, আমার শুধু মনে হতো সে আমার প্যারা দেয়। কিন্তু ওই দিন এরপর আমার ফ্রেন্ডরা যখন বাইরে থেকে ভিডিও করছে, আমার টেক অফের পর থেকে সে শুধু আকাশে তাকাইছে যে আমি কখন ল্যান্ড করব। আচ্ছা। মানে তখন আমি বুঝতে পারছি যে সে স্ট্রিক্ট ছিল যদিও, কিন্তু সে আমার কাছ থেকে বেটার আশা করে কিংবা আমার বেটারমেন্টের জন্য সব কিছু করছে। কোর্সের ভিতর কোর্সটা কি অনেক জটিল ছিল? জটিল পড়াশোনা, বলতে ডিফিকাল্টিস, এক্সাম হলো টাফ। এক্সাম টাফ। এক্সাম টাফ, এক্সামে 70 to 75% পাস মার্কিং। আচ্ছা। সো টাফ তো ছিল, বাট আমার তো ছিল যে মানে আগে থেকেই বাই হুক আর বাই ক্রুক করবো তো করবো, যে যাই আসুক নাকি দেখা যাবে আগে থেকেই, যে স্কুল কলেজে তখন থেকে। এই কারণে পড়াশোনায় ফোকাস করতে, আবার এটাও বলছি যে মানে সিচুয়েশনের ডিমান্ড যেটা, আচ্ছা। যা দরকার হবে ওটা দেখা যাবে, মানে ওটা করা হবে। এক্সামের ক্ষেত্রে তো আমি যদি একটা স্টোরি শেয়ার করি, এক্সামে আমার এক ফ্রেন্ড, মানে আমরা এক্সামে এমন এক্সস্টেড হয়ে থাকি, 3-4 রাত এমন হয় যে ঘুম হয় না, শুধু পড়াশোনা পড়াশোনা। তো ওই জায়গায় যেরকম থাকে 3 দিন কি 4 দিনের টাইম দেয়, তো সাবজেক্ট 9টা থেকে 10টার মতো তোমার ক্লিয়ার করতে হবে, 75% আর 70%। তো স্কুলে মাঝে মাঝে থাকে 75, তো 70 আবার 80ও হয় এক এক সময় এক সাবজেক্টের উপর। তো এই পার্সেন্টেজটা যদি 100-এ হয় তাহলে মনে হইতেছে যে আরে 15 নাম্বার মিস গেলেও সমস্যা নেই। কিন্তু যখন 20-তে হয় 5 মিস্টেক তুমি ফেল। আচ্ছা। তো এই ক্ষেত্রে আবার তাদের কথাও আছে যে তোমার যে 5টা মিস্টেক করতে দিছে, তুমি যে প্রফেশনে আছো তোমার তো একটা মিস্টেকও করা দরকার না, রাইট। তোমার একটা মিস্টেক করার স্কোপ নাই। তবে তোমার তো 100-এ পাস মারতে হয়েছিল। হ্যাঁ, দ্যাটস ট্রু। আসলে 100-এ পাস মারতে হয়েছিল, তো তাহলে তো ভাই আর কার পাইলট হওয়ার দরকার নাই। 100-এ যদি পাস মারতে হয় তো ওই 10 বছর লাগবে যে একটা মানুষের ক্লিয়ার করতে, কারণ মিস্টেক এটা খুবই কমন জিনিস যে মিস্টেক হয়, কারণ আমরা তো হলো রোবট না কিংবা মেশিনও না। এই কারণে আমাদের ফ্লাইংয়ের সময় তো বলে যে নিজের উপরে রিলে না করার, ইনস্ট্রুমেন্টের উপরে রিলে করো। কারণ মানুষের ব্রেন কিংবা আমি তো এভাবে হুট করে বলতে পারি না যে আমার মনে এরকম বলতেছে, কিংবা আমি চিন্তা করতেছি যে এটা না, এটা আমি এখন এই রুটে না, আমি অন্য রুটে আছি, এইটা মনে করা যাবে না যদি ইনস্ট্রুমেন্ট যা বলতেছে তাই, কারণ তোমার মন থেকে কিছু করা যাবে না, কারণ হিউম্যানেরই যে তুমি ফল্ট করবাই, মিস্টেক হবেই, কিন্তু ইনস্ট্রুমেন্টের উপরে টোটালি ডিপেন্ড। কিছু কিছু ক্ষেত্রে আছে যে তখন এই যে এক্সপিরিয়েন্সটা কাজে লাগে, কিন্তু টোটালি আমরা ইনস্ট্রুমেন্টের উপরই রিলে করি। আচ্ছা, তো একটা বিষয় জানতে চাই, সেটা হচ্ছে যে আচ্ছা এই যে কোর্স কমপ্লিট হওয়ার পরে এখন হচ্ছে তোমার প্ল্যান কি, মানে তোমার ফিউচার প্ল্যান কি বা ড্রিম কি, তুমি কোন টাইপের এয়ারক্রাফট চালাতে চাও বা তোমার ক্যারিয়ার কোন লাইনে নিয়ে যেতে চাও? ওই ক্ষেত্রে আমি যেহেতু বাইরে ছিলাম, ইচ্ছা তো মানে ফিউচার প্ল্যান করার ইচ্ছা তো বাইরে একটা থাকে যে বাইরে অটো হয়ে যায়, কিন্তু যেহেতু প্যারেন্টস ফ্যামিলি সবাই দেশেই থাকে, এই কারণেই আর কি দেশে থাকা, যে টাইম লাগুক কিন্তু দেশেই আছি। আচ্ছা, হয়তো ফিউচারে প্যারেন্টসের কথাও হলো, প্যারেন্টসরা যদি বলি যে দেশের অবস্থা তো দেখতেছো কি, এই তাদের কথা হলো যে আমরা যতদিন আছি দেশে থাকো, পরে যেখানে মনে চাই। আচ্ছা, তো এখন হচ্ছে কি তোমার হচ্ছে আমাদের মানে এখন তোমার জব বা ইসের প্ল্যান কি বা কি করতেছো? প্ল্যান অ্যাপ্লাই করতেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদিও কল আসছে
তো আরও স্টেপ, যেহেতু অনেক এক্সাম আছে, যে এক্সাম ক্লিয়ার করে পরে যেতে হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, এখন তাহলে পরের বিষয়টায় আসি, তোমার কন্টেন্ট ক্রিয়েশন। আমরা একটা কোর্স করছিলাম, হ্যাঁ। আমরা যার কোর্স করছিলাম তারকে কি একটু প্রমোট করে দিব? আচ্ছা যাই হোক, হোয়াট এভার। তো আসলে কন্টেন্ট ক্রিয়েশনে কেন আসলা আচ্ছা, কন্টেন্ট ক্রিয়েশনের বা আমার কিভাবে ছিল, আসলা? কন্টেন্ট ক্রিয়েশনে করোনার টাইমে, তো 2020-তে সবাই বেকার, বাসায় মানে বসে রয়েছে, স্কুল কলেজ নিয়ে কিছু নেই। ওই টাইমটা তো প্রচুর মানুষ এরকম হলো যে কন্টেন্ট ক্রিয়েশন কিংবা এদিকে গেছে। বাট ওই টাইমটাতে এমন ছিল যে আমি মেনলি কি গেমিংয়ে ফোকাস ছিলাম। ওকে, তো আমার যে কি গেম খেলো তুমি? চ্যানেলটা গেমিং, এই তো পাবজি এইসব, আচ্ছা, তারপর ফল গাইছে। ওই টাইমে আমি প্রচুর এসব ভিডিও দেখতাম, স্ট্রিমিংও দেখতাম। আর তখন আমার এরকম প্ল্যানিং ছিল যে আরে আমিও এরকম করবো এই সেই। তো চ্যানেলটা ক্রিয়েট করা হয় 2020-তেই। বাট পরে হলো কি আর ওইরকম হয় না যে না। তো আমি নিজেও যদি বলি, ওই টাইমটা থেকে আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। ওকে, ওই টাইমে তো আমি কল্পনা করবো না যে আমি ভয়েস দিব কিংবা আমি ক্যামেরার সামনে কিংবা রাইট আচ্ছা নাও আমি এখানে বসে রয়েছি। এটা আমার ওই টাইমে 5 বছর আগে আমি কল্পনাও করবো না। আচ্ছা, তো ওই দিকে স্লোলি হলো গ্রোথ হয়। তো দেন এই প্রফেশনের পরে আমি পাইলটের কিংবা এই রিলেটেড ভিডিও দেওয়া স্টার্ট করি গ্র্যাজুয়েশনের পরে। ওকে, গ্র্যাজুয়েশনের পরে তো আমি ইন্ডিয়ান একটা ইনফ্লুয়েন্সার। এখন তো হলো যে কারো ভিডিও ভাইরাল হলে সে ইনফ্লুয়েন্সার হয়ে যায়। সে ইনফ্লুয়েন্স করুক কিছু না করুক, কিন্তু ভিডিও ভাইরাল মানে সে ইনফ্লুয়েন্সার। আচ্ছা, সো তো এরকম একটা ছিল, তো তার নাম আমি বলবো না। তো সে হলো পিপিএল মনে হয় কমপ্লিট করছে, নাহলে হলো করবে এক্সাম, মানে রেটিং কিংবা চেক রাইট এরকম চলতেছে। তো তার কি হলো, সে এরকম রেগুলার ভিডিও দেয়। রেগুলার ভিডিও বলতে তার ভিডিও যে খারাপ আমি তা বলতেছি না, ভালো। কিন্তু সে যা করছে, আবার এরকম বলতে পারে যে মানুষ আমার কথা শুনে যে ওই যে গ্রেপস আর সোর, এরকম আমার মনে হইতেছে যে আমি করতে পারি নাই, কারণ আমার মনে হইতেছে যে সে কি করছে, কিছুই করেনি। অবশ্যই সে কিছু না কিছু করছে যে আমি পারি নাই করতে, নাহলে আমি হয়তো তার মতোই হইতাম। তো তার কি ছিল, হয়তো কিছু ভিডিও করতো রিলেটেড এয়ারক্রাফটের, কিছু ভিডিও নিত, তো রেগুলার এরকম কন্টেন্ট দিত। তো হুট করে কি হলো, এই যে এরকম, যদিও আজকে আমি একটা পডকাস্টে বসে আছি, তো মেনলি আমার হিট করছে যে সে যখন একটা ইন্ডিয়াতে যায় একটা পডকাস্টে তারা ইনভাইট করছে। আচ্ছা, পরে আমার ছিল যে আরে ওর তো কমপ্লিট হয়নি, ও জাস্ট গেছে। আচ্ছা, ও হচ্ছে এই যে 17 এভিয়েশনে কাজ, হ্যাঁ, মানে পাইলট। পাইলটে। আচ্ছা আচ্ছা, 17 এজে। হুম, তো ওর দেশের মানুষ হলো খুবই মাতামাতি, আরে এত কম বয়সে গেছে। তারপরে তুমি কত বয়সে গেছিলে? 18। এটা আচ্ছা, ওকে, পরে ওই টাইমে আমার হিট করছে, হুম, আমার দেশ তো আমার সম্পর্কে জানে না। আচ্ছা, এখান থেকে তুমি আসলে কন্টেন্ট হ্যাঁ। ক্রিয়েশনে আসলা। এখন তুমি আসলে মূলত কি টাইপের কন্টেন্ট ক্রিয়েট করো? মূলত তো আপাতত অনেক গ্যাপে করি, আচ্ছা, বাট তাও যেটা হলো ট্রাই করি যে ডেলি বেসিসের, মানে ডেলি লাইফ আপডেট ডেইলি করার চেষ্টা করি। গুলো করা। Because আমার এরকম, আমার চ্যানেলের নামটাও, চ্যানেল বা পেজই মেনলি থাকে, ইউটিউবে তত বেশি আপলোড করা হয় না। আমি এটার নেমও করা হয়েছে এই কারণে যে আমার পয়েন্ট অফ ভিউ কিংবা এক একজনের এক এক পয়েন্ট অফ ভিউ থাকে। তো ওই যে 2020 থেকে যে ছিল যে কি একটা বাজে অবস্থা, যে এই সম্পর্কে কেউ মত দিবে, তার মত দিবে। তো আমার কথা হলো যে আমি যাই করি না কেন, কিছু না কিছু তো একটা এন্টি পার্টি একটা হবেই। তো ওই থেকে আমার নামটা আসছে যে না, যে তাসনবাজ ভিউ মানে তুমি তোমার ভিউ নিয়ে তুমি থাকো, এটা আমার ভিউ, তুমি আমার ভিউ কিছু বলতে আসবে না। আমি না, মানে মানুষ এক একজন এক এক চিন্তা করে। সো আমি ওই ম্যাটারটা নিয়ে এরকম চিন্তা করি। তো আমি আমার পেজে, আমার চ্যানেলে আমি আমার চিন্তাধারা আমি আমারটার মতোই দিব। ওকে ওকে ওকে, সো ওই টাইপের ছিল। কিন্তু এই কারণে আমি যেমন মানে ওভারঅল এই নামের ক্ষেত্রে আমার নিশায় গেছে, সবই এসে পড়ে যে আমি যা চিন্তা করি ওইটাই আমার পেজে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। ডেইলি ব্লগ করতে গেলে তো তোমার সামনে যা যা আসবে সব কিছুই তোমার আর কি ব্লগের মধ্যে চলে আসবে। তো এই যে তোমার জার্নিটা ফ্লাইংয়ের এই স্টোরিতে তোমার ফ্যামিলির কি কি ডিফিকাল্টিস, ফ্যামিলি থেকে কি কি ডিফিকাল্টিস তুমি ফেস করছো? যাওয়ার আগে তো অনেকে বাধা দিছে, লাইক আমার আব্বু এভাবে বলছে আমি 7 দিন সার্ভাইভ করতে পারবো না। আমি কান্না করে বলবো যে আমার এখান থেকে নিয়ে যাও, কল দিব 7 দিনের মধ্যে, আমি কল দিব আচ্ছা, যে আমি সার্ভাইভ করতে পারবো না।
বাট আমি কল দিছি গ্র্যাজুয়েশন সেরেমনি যাওয়ার আগে। আচ্ছা। আম্মুর সাথে তো হলো কিছুই না, আম্মুর সাথে কথা বললে তো ইমোশন হওয়া হয় না, আর আম্মু বলে মনে হয় বকা দিয়ে কি হয়, কি বা হয়। বাট আব্বুরে বলতে চাই, তখন আমি আব্বু কথা বলতে চাই, বললাম আম্মুর সাথে কথা বললাম, বললাম আব্বুরে কল দাও। তো আব্বু ঠিকই কথা বলতেছে, কিন্তু আমি কথা বলি না, কারণ কান্নাও তো আবার আটকাইতে হবে যে আমি কান্না করতেছি। তখন আব্বুরে যেমন বললাম যে আমি কমপ্লিট করছি, আমি অনেকের দেখছি যে কেউ রাউন্ড করে চলে যায়, হুম। পিপিএল করে যে গিভ আপ করে দেয়, হবে না। কিন্তু ঠিক গ্রাজুয়েশন সেরেমনির আগে তখন যদি ওই দিন ইমোশনাল একটা কাজ করছে, যে ফ্যামিলি সবাই চেঞ্জ হয়, মানে ধৈর্য যে জিনিসটা, যাওয়ার আগেও বসে কিসের বিদেশে পাঠাবেন, মেয়ে হাত থেকে বের হয়ে যাবে, মানে ফিমেল নর্মালি যেই ফিমেল প্রবলেমগুলো থাকে ফেস করার হয়, মানে আমাদের সোসাইটির যে সেন্টিমেন্টটা যেভাবে কাজ করে আর কি। বলে ওরা বিয়ে দিয়ে দেন, যেই জায়গায় যাবার যেই দেশে যাবে স্বামীর সাথে যাবে, পাইলট হইতে হলে স্বামীর পারমিশন নেওয়া হবে। আমার রিলেটিভসরাই হুম। এমন ছিল, এভাবে বলা যে দেখো অনেক কিছুই আছে, ক্যারেক্টার বলেন, কথাবার্তা শোনা বলেন, অনেক কিছু কাজ করে। কিংবা আমি যদি আরও শেয়ার করি যে কন্টেন্ট ক্রিয়েশনের যে জিনিসটা আপনি বললেন, ওই ক্ষেত্রেও এই যে মাইলস্টোনের যেই ট্রেজেডি এটা হইলো, র্যান্ডম মানুষ জাস্ট বিকজ আমার প্রোফাইলে পাইলট ইউনিফর্ম পরে আমি পাইলট, কমেন্টে এসে কুত্তার বাচ্চা করতেছে। তো আমার হলো আমার ফ্রেন্ডরা ওরা আবার ধরবে এটা যে কি, মানে ওরা বলতেছে যে কেন আপনি জানেন ওকে, আপনি কেন ওরা এসব বলতেছে। কিন্তু র্যান্ডম মানুষ, তার প্রোফাইলের কোনো ঠিক নাই, কিচ্ছু না, সে র্যান্ডম ফুল পাতা পাখি এইসবের পিকচার দেওয়া, এইসবের নাম উল্টাপাল্টা নাম দেওয়া, তার একটা কিছুই নেই। তার হলে কি তার স্যাটিসফ্যাকশনটা এই জায়গায় আসে যে আমি একটা গালি দিছি, আমার এই তো হয়েছে, আমি মানে আমি স্যাটিসফাই, আমি জিতে গেলাম। আমি জিতে গেলাম, আমি এখন এই যে গালি দিলাম। তো তা আমার ফ্রেন্ডরা বলতেছে, ওরা বলছে, তা আমি বলছি বাদ দাও, ওদের তো দরকার নেই, ওদের ওরা কথা বলবে। তো ওইরকম আমি যেহেতু আমার ফ্যামিলির মানুষের এরকম ইগনোর করতে পারছি, তো ওই সব কিছু তো ম্যাটার হলো করে নাই। আচ্ছা। তো আমি যাওয়ার আগেও মানে ঘন্টার পর ঘন্টা আমাকে খুবই ম্যানিপুলেট করার চেষ্টা করছে, যে যাও না দিকে, যাও না দিকে। বলো তুমি চিন্তা করো, তুমি মেয়ে মানুষ, আজকে না কালকে তুমি বিয়ে শাদী করবা, তো তুমি যদি এইভাবে ফ্লাই করো, তো তোমার শ্বশুর বাড়ির মানুষের কি মুখ থাকবে যে ওই মেয়ে আজকে এক দেশে আরেক দেশে কই না কই থাকে, কোনো ঠিক ঠিকানা নাই, তার ছেলের বউ এরকম হবে। কিন্তু ওই মানুষ এখন আজকে প্রাউডলি বলে যে আমার বোনের মেয়ে পাইলট। এরকম আর কি। এটাই বাস্তবতা। যখন আসলে সাকসেসটা চলে আসে তখন সেটার ক্রেডিট সবাই নিতে চায়, কিন্তু যখন ওইটার স্ট্রাগল পিরিয়ডে যখন সে শুরু করে তখন এটা নিয়ে আসলে টান দেওয়া, পিছন থেকে বিভিন্ন কথাবার্তা বলা, এটাই আসলে সোসাইটির একটা ব্যাড প্র্যাকটিস। যাই না, হোক, খুব কম তারপরেও মানুষ আছে যে যারা হলো অ্যাপ্রিসিয়েট করছে। এই রিলেটেড জিনিসপত্র জানে, হ্যাঁ। বাট মানে আমার লাইফে কি চলতেছে না চলতেছে তারা হলো খুব কম মানুষ জানে। বাট আমার যাওয়ার আগে হয়তো সবাই হ্যাপি ভাবে, মনে করে আরে পাইলট প্রফেশন হলো, আরে বাবার টাকা পয়সা ছিল হয়ে গেছে, আর কি লাগে, আরে তো সব টাকা দিয়েই করছে, তো টাকা দিয়ে এই কথা তো আসেই যে টাকা দিয়ে করছে, তো ভাই যার টাকা আছে সবাই পাইলট হইতো। তো এই ক্ষেত্রেও মানে আমার যাওয়ার আগে এরকম ছিল যে মাসের পর মাস 3-4 মাস তেমন হবে যে কোনো সিঙ্গেল নাইট ছিল না যে আমি কান্না করতাম। বুঝতে পারছি। পরে যখন ফিরে আসলা কমপ্লিট করার পরে, তারপরে বাবা মা বাড়ির কেমন পরিস্থিতি হলো? এই ক্ষেত্রে বলবো আমি হলাম বাসার ছোট মেয়ে, আমি যদি আকাশের চাঁদ নিয়ে আসি তা তারা হলো যে পাত্তা দিবে না। বাসার ছোট মেয়ে মানে ছোট দিয়ে কি করছিস। আচ্ছা আচ্ছা, কয় ভাই বোন তোমরা? 5 বোন। 5 বোন? আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে এখন তো সব ঠিকঠাক আছে? তাদের কি, তারা হলো তুই হবি পাইলট বাসার বাইরের মানুষের জন্য।
তুই তো বাসায় ছোট ছোটই। আচ্ছা ঠিক আছে, যাই হোক। তো তোমার হচ্ছে ট্রেনিংয়ের মাঝে তুমি কোনো ধরনের ইমার্জেন্সি সিচুয়েশন ফেস করছিলা কিনা, এবং সেটা থেকে আসলে যদি ফেস করে থাকো তাহলে ওটা কিভাবে রিকভার করছিলা? হ্যাঁ, ইমার্জেন্সির ক্ষেত্রে এখানে একটা খুব একটা লং স্টোরি আছে, তো আমি যদি শর্টে ব্রিফ করার চেষ্টা করবো, কারণ অলরেডি আপনি বুঝে গেছেন যে আমি খুবই প্রচুর কথা বলি, মানে খুবই এক্সট্রোভার্ট মানুষ আমি। আচ্ছা না, গুড, ভেরি গুড। সো ইমার্জেন্সির যেটা ছিল ইঞ্জিন ফেলিয়ারের একটা, তো ফার্স্ট লেসন ছিল আমার ওইটা। তো নর্মালি আমরা সিনিয়রের কাছে কিংবা কারোর কাছে এরকম ব্রিফ নিয়ে থাকি যে কিংবা একটা কি হইতে পারে, কারণ স্বাভাবিক যদি কোনো প্রিপারেশন ছাড়া যায় ইনস্ট্রাক্টর বলে কে কিসের পাইলট হয়েছে আর এরকম, তা ইনস্ট্রাক্টর খুব স্ট্রিক্ট। তো ওই ইনস্ট্রাক্টর ছিল একটা ফ্রেঞ্চ ইনস্ট্রাক্টর। তো সে খুবই মানে সে এরকম মানে যেমন ফর্সা ছিল আবার ওরকম রাগী, মানে রাগায় পুরো লাল হয়ে যেত। আচ্ছা। আর ওনার রাগ এরকম আছে যে ছেলে মানুষের উপরে কান্না করে দিত। আচ্ছা। মানে এরকম পর্যায়ে হলো, মানে বাজে লেভেলের সে রাগায়। তো ওই ইনস্ট্রাক্টরের সাথে আমার হলো ইঞ্জিন ফেলিয়ারের ইমার্জেন্সি প্র্যাকটিস, ফার্স্ট সেশন, ইমার্জেন্সিতে কী করা লাগে না করা লাগে। তো আমি সুন্দর আমার আগে যারা হলো করছে এই সেশনটা করছে তাদের কাছ থেকে আমি নিলাম যে কী হবে। তারা বলতেছে তুমি কিছুই না, জাস্ট ইঞ্জিন ফেল করে দিবে, তুমি হলো স্পাইরাল ডিসেন্ড করবা, স্লোলি ডিসেন্ড করো, মানে মানে প্লেন ঘুরতে ঘুরতে ডিসেন্ড করবা, যখন তুমি রানওয়ে দেখবা তো রানওয়েতে ল্যান্ড করবা, ইজি। এর আগে আছে যে না মানে 180 সাইড অ্যাপ্রোচ কিংবা এইসব, যদিও মানে এরকম ল্যান্ড করা হয়েছে, তো বলতেছে তুমি রানওয়ে তো দেখবা, রানওয়ের উপরে তোমার ইঞ্জিন ফেল করবে, করবা। তো আমার ভাগ্যটা খুবই খুবই খারাপ, আমার ভাগ্য। আবার আমি এখন আমি তো ব্লেসড যে আমি এসব ফেস করছি। তখন আমাকে নিছে, তো ওটা ছিল মানিলার, মানে যে সিমুলেটার ছিল মানিলার এয়ারপোর্ট থেকে ফ্লাই স্টার্ট করছি, টেক অফ করছি। এরপরে তো নর্মালি আমরা যে রুট আছে সেম রুট মেনটেন করতেছি যাইতেছি, কিন্তু 6000 ফিটে হলো, তো সে আমাকে কী করছে 4000 ফিটে রাখছে। আমার মনে তো সন্দেহ, সে আমার উঁচায় উঠায় নেই, একটু তো টাইম লাগবো আমার নিজে উঠতে। সে অলরেডি 2000 ফিট আমার কমাই দিছে। আচ্ছা আমি বুঝতেছি সিচুয়েশনকে আরো ইমার্জেন্সি করে দিছে, একটু উপরে থাকলে তো পড়তে সময় লাগে। তো 4000-এ যাইতেছি, 4000-এ যাইতে যাইতে সে আমারে, যেখানে আমি মানে আমার ফ্রেন্ডরা সিনিয়ররা বলছে রানওয়ের উপরে ইঞ্জিন ফেল করবে, সে আমারে 15 ডিএমই দূরে নিয়ে গেছে। ডিএমই বলতে আমি যদি বলি মানে একটা মেজারমেন্ট থাকে, কিন্তু প্রায় কতটুক ভালো ডিস্টেন্সে, মানে ওই জায়গায় যদি ইঞ্জিন ফেল করে কোনো পসিবিলিটি নাই যে আমি রানওয়েতে ল্যান্ড করতে পারবো, মানে অনেক দূরে ডিস্টেন্সের গ্যাপ। আমি যদিও বাংলাদেশে ফ্লাই করি না, এই কারণে আমি বাংলাদেশের ইটা বলতে পারতেছি না যে কত থেকে কতটুকু ডিএমএ হইতে পারে। তো আমার কোনো আইডিয়া নাই যে কি হইতেছে, আমি তো নর্মাল ফ্লাই করতেছি, তো কখন যে ইঞ্জিন ফেল করবে তো কোনো ঠিক ঠিকানা নাই। আসলে তো ইঞ্জিন তো আর বলে মানে ফেল করবে না যে হ্যালো আমি এখন ফেল করব, এরকম না। না, ইনস্ট্রাক্টর তো ইচ্ছা করে ইন্টেনশনালি তো ইঞ্জিন ফেল করে দিতেছে। এখন যাওয়ার পরে ওই হুট করে আমাকে কমান্ড দিল যে ইঞ্জিন ফেল। ইঞ্জিন ফেল 4000-এ আমি। আচ্ছা। আমার কিচ্ছু মনে নেই, এটা আমার ফার্স্ট সেশন, না আছে রানওয়ে না কিছু, মানে না কিছু দেখছি, ভিজিবিলিটি নাই, ভিজিবিলিটি খুব লো, শুধু ক্লাউড দেখতেছি। আমি কই আছি তাও জানি না, মানে ওটা তো ইসে জানি, ইনস্ট্রুমেন্টে জানি আমি এতটুকু দূরে আছি, কিন্তু ওই মানিলার এয়ারপোর্ট ওই জায়গাতে আমরা রেগুলার কিংবা সিমেও হলো ফ্লাই করি না, তো আশেপাশেরই জানি না, যদি ওটা সিমুলেটেড ফ্লাইট ছিল। আমি শুধু একটা জিনিস দেখলাম, আল্টিটিউড কমতেছে, 4000 ঘুরতেছে, 3000, 2000। আমি কি করব কিচ্ছু বুঝতেছি না, এমন প্যানিক, মানে লাইফে আমি আমার 2 রাত আমি শুধু কান্না করছি যে ওটা রিয়েল সিচুয়েশন ছিল না, কিন্তু একটা পাইলটের ওই সিচুয়েশনে যে কি ফিল হয়। আমার ইনস্ট্রাক্টর বন্ধু বলছে, যে ইনস্ট্রাক্টর ছিল বলছে আমি চাই না তুমি জীবনে এই সিচুয়েশন তোমার লাইফে আসুক, কিন্তু আজকে বুঝছো কেমন লাগে। আমি শুধু একটা জিনিস দেখতেছি, এটা ঘুরতেছে আর আমি নিচে পড়ে যাচ্ছি, 4000-এতে 3000, 2000, 1000 কমতেছে। এখন বলল, এখন যেই ম্যাপটা ছিল বলতেছে সে আমার চাইতেছে আমি পানিতে ল্যান্ড করি, মানে ডিচিং একটা প্রসেস থাকে, ডিচিং ল্যান্ড করি। এখন ডিচিংয়ের প্রসেস এইসবের অনেক বই কিংবা অনেক পড়াশোনা, ডিচিংয়ের প্রসেসের মনে হয় 7 থেকে কি 8, 11, 12 এরকম থাকে, মানে অনেকগুলো হলো স্টেপ ফলো করতে হয়। আমার লাস্টের 4টা স্টেপ মাথায় আসতেছে,
ফার্স্ট স্টেপ না, একে তো এত এমার্জেন্সি চলতেছে আর আমি প্রিপেয়ার, এটা আমার ফার্স্ট সেশন, সে আমার শিখাবে, সে আমার ডিরেক্ট এমন করে দিচ্ছে যে এমন এরকম পুরো একটা ওটা ধোকা দিয়ে দিছে। এখন আমারে বলতেছে তুমি ই করো, কি করতেছো, কি করবা? এরপর আমি তো খুবই প্যানিক করতেছি, আমার কোনো কিছুই না, কারো কথা আসতেছে না, কিচ্ছু না, আমি শুধু দেখতেছি এই অল্টিটিউড শুধু কমতেছে, মানে এটা ঘুরতেছে আর সেই স্পিডে শুধু কমতেছে কমতেছে, মানে আমার হাতে কিছুই করার নাই, কি করব কি না করব কিচ্ছু বুঝতেছি না। পরে ইনস্ট্রাক্টর অনেক রাগাইলো, খেপা, সে রাগায় সে বের হয়ে গেল, মানে সিমুলেটেড তো রুমের ফ্লাইটে, সে বের হয়ে গেলো, বের হয়ে পানি টানি খেয়ে আসতেছে, কই তুমি স্টিল একই জিনিস করতেছো, তুমি কিছু মানে ক্যান করতেছো নাকি, তুমি কি ডু ইউ ওয়ান্ট টু ডাই? পরে আমার কথা হলো যে আরে আপনি তো শিখাইবেন, এটা তো আজকে সেশন প্র্যাকটিসে শিখার, আপনি যদি না শিখান আমি কেমন বুঝবো? আর আমার ফ্রেন্ড ওরা বলতেছে আরে রানওয়ের উপরে তোমার ইঞ্জিন ফেল করে দেবে, তুমি সুন্দর ল্যান্ড করবা। এই গেলো, যাওয়ার পরে সে আবার আসলো, আইসা আমার বলে এই করতে, তো যখন ভিজুয়াল হলো তো আমি একটা জঙ্গল দেখলাম, তো জঙ্গলের গাছ টাছ পাহাড় টাহারে, তো আমি জঙ্গলেই ল্যান্ড করবো, ল্যান্ড করো তো কথা, আমি বাইচা থাকলেই তো হইলো, আমি কি পানিতে করি না। এখন সে আমারে জঙ্গলে ল্যান্ড করতে দিবেই না, তুমি পানিতে ডিচিং করো, পানিতে ল্যান্ড করবো, যদিও পানি হলো সেফেস্ট। আচ্ছা, কিন্তু পানিতে নামার পর ডুবে যায় না? না, কিছুক্ষণ পর্যন্ত থাকে, আর থাকে তো লাইফ জ্যাকেট থাকে। আচ্ছা, ওর মধ্যে বের হয়ে যেতে হবে। তারপর ওইটারও আলাদা আমাদের কোর্স করানো হয়েছে, যে সার্চ এন্ড রেস্কিউ, যে ইঞ্জিন প্লেন ক্র্যাশের পরে কিভাবে সার্ভাইভ করতে হয় কিংবা কিভাবে করতে। তো ওই ক্ষেত্রে তো সে যাইতেছে, আমি আশেপাশে কোনো জায়গায় পানি খুঁজে হইতেছি না, একে তো আমি প্যানিক করতেছি, সে কি গালিগালাজ কি বলা, ইউ ডোন্ট নো হাউ টু চেক এ ম্যাপ, ইউ ডোন্ট নো হাউ টু রিড এ ম্যাপ, তারপরে হলো যে হাউ ওল্ড আর ইউ ডোন্ট নো হাউ টু রিড এ ম্যাপ, ইউ নেভার সো গুগল ম্যাপ। আমার কথা হলো ভাই গুগল ম্যাপ তো আমি দেখছি, এনে তো আমি শুধু কালো আর পার্পল লাইন দেখতেছি। ওই মোমেন্টে আমার মাথায় কিচ্ছু আসতেছে না, আমি পুরা ব্ল্যাঙ্ক, ম্যাপেরটা পুরা কালো আর পার্পল লাইন দেখতেছি। আচ্ছা, তো এরকম পানি আমি করবো, আমার করতে দিল না, ল্যান্ড করতে দিল না, তো আমি তো পাহাড়ে ওই জঙ্গলে ল্যান্ড করবো, পুরা সিস্টেম থামাই দিছে, পজ করে পরে বলে যাও, আবার ইঞ্জিন পাওয়ার ব্যাক করে দিছে, ব্যাক করে বলে ফ্লাই করে হোমিং করে আবার যাও, এয়ারপোর্টে যাও। তো আচ্ছা, ওই যে প্রসিজার আছে হোমিং করে আবার গেলাম, আবার এবার যাইতেছি আর এয়ারপোর্টের দিকে যাইতেছি, এয়ারপোর্টে যাইতে দিল আবার ইঞ্জিন ফেল করে। আচ্ছা, ওই দিনটা এমন ছিল যে আমি একদিনে 2 বার মারা গেছি। আচ্ছা, সে ফার্স্ট করে আমারে বলছে যে ইউ ডাই, এরপরে আবার আমাকে একটা লাইফ লাইন দিছে যে যাও, ফিরে যাও, আবার এয়ারপোর্টে ফিরে যাও, হোমিং করে ফিরে যাও। এখন তো আমি পুরো লস্ট হয়ে গেছি, কিন্তু এরকম হোমিং প্রসিজার করে যে আবার এয়ারপোর্টে ফিরে যাও। যাইতেছি, যাইতে আবার ইঞ্জিন ফেল করে দিছে। তো ওই জায়গার মধ্যে আমার এইবার তো হলো চীনা জায়গা, এই রানওয়ে, এই এয়ারপোর্ট, আমি তো রানওয়েতে ল্যান্ড করবো। সামহাউ ল্যান্ড হয় নাই। আমি ওই রকম সামনে রাস্তা, এই যে আমি এয়ারক্রাফট, আমি দেখতেছি রানওয়ে, আমার ইঞ্জিন পাওয়ার নাই, আমি তো পাওয়ার দিতে পারবো না, আমি অনেক লোতে আছি। আবার আমরা তো নর্মালি পিচ আপ করলে এটা উপরে যায়, আমি পিচ আপ করলে আমার স্পিড কমে যাবে, স্পিড কমলে এটা স্টল করে এমনি পড়ে যাবে। আমি এক সিচুয়েশনে না উঠাইতে পারতেছি, এটা পিচ আপ করলে প্লেন ঠিক উপরে উঠবে কিন্তু স্টল করে পড়ে যাবে, কারণ স্পিড ক্রস করে ফেলবে। পাওয়ারও দিতে পারবো না, পাওয়ারও নেই, মানে আমার বৈশা দেখা ছাড়া আর কোনো কাজ নেই। আমি দেখতেছি এই যে সামনে রানবে, এই যে রাস্তা, হইলো না, আবার পুরা পজ, সিস্টেম পজ, ইউ ডাই অ্যাগেন। এমন ছিল, মানে প্যানিকের যে জিনিসটা, সিচুয়েশন এরকম প্যানিক। তুমি প্রপারলি বুঝতে পারছো? প্রপারলি বুঝতে পরে কি এটা পারছিলা ঠিক করে? আবার পরে বলি এটার স্টোরি আছে। পরে আমি তারে বললাম, পরে সে আমারে বলল তোমার ইঞ্জিন ফেল করছে, তুমি চেক করছো ইঞ্জিন ফেল হয়েছে কি হয় নাই? তুমি যে ধইরা নিছো ইঞ্জিন ফেল হয়ে গেছে, তো আমি তোমারে বলছি তুমি ইঞ্জিনটা তো অফ করে আবার স্টার্ট দিবা। হ্যাঁ, রাইট। তো মানে তার শিখানোর ওয়েই ছিল এরকম যে তোমার আগে সিচুয়েশনে ফালায়া শেখাবো তো, এরপরে, কারণ আমি সারা জীবনে ভুলবো না, আমি ওই ফ্লাইটের একটা সেন্টেন্স, একটা ওয়ার্ড আমি জীবনে ভুলবো না। আচ্ছা, গুড। পরে এরকম 4টা পয়েন্ট বলছিল, তুমি এরকম তুমি স্টার্ট দিছো, ফার্স্টটাকে ভেরিফাই করো এরকম হয়েছে কিনা, সমস্যা হয়েছে কিনা কোনো, তুমি তো সমস্যা ছাড়াই বলো দেখবো ইঞ্জিন ঠিক, তুমি তো দায় প্লেন ক্র্যাশ করে দিলা, ইঞ্জিন ঠিকই আছে, তোমার মনে হলো যে ইঞ্জিন ফেল হয়ে গেছে, তুমি চেক করলা না। আচ্ছা, ফার্স্ট ভেরিফাই করবা। সেকেন্ড গ্লাইড স্পিড মেনটেন করবা। তো
তো আমারও তখন ওই জিনিসটা বললো যে তুমি নেক্সট স্টেজ যেটা ওটা তুমি রানওয়েতে ল্যান্ড করতে পারতা, কিন্তু ফার্স্ট থেকে তুমি যে গ্লাইডিং স্পিডটা ওটা মেনটেন করো নাই। ওই সেকেন্ডের যেটা অন্য সব বাদে আগে তুমি স্পিডটা মেনটেন করবা, ওই স্পিড মানে স্পিডে রাখার চেষ্টা করবা, মানে গ্লাইড করে এরপরে ল্যান্ড করার। এরপরে থার্ডে ছিল যে তুমি কল করবা এটিসির সাথে, বলে তুমি যদি ক্র্যাশও করো, তুমি যদি মরেও যাও, তাও যদি তোমার লাশ কিংবা যে প্যাসেঞ্জার আছে তুমি যাতে ইনফরমেশন দিতে পারো, তোমার টাওয়ারের সাথে কমিউনিকেট করা। বলে তুমি ইঞ্জিন ফেল হয়েছে, এটা তো তোমার কোনো নাই, কিন্তু তুমি যখন কন্ট্যাক্ট করার ক্ষেত্রে এটা তোমার লাইফ যে বাঁচবে কি মরবে, কিংবা তোমার প্যাসেঞ্জারের যে লাইফ, এটা ডিপেন্ড করে যে তুমি সঠিক ইনফরমেশন দাও কিনা, তুমি কোন জায়গায় আসছো, কোন জায়গায় ল্যান্ড করতেছো, বা কোন জায়গায় প্লেনটা ক্র্যাশ হবে, ওইটাও তুমি যদি ইনফরমেশন দাও, তারা তত দ্রুত হলো যে রেস্কিউ করতে পারবে। তো এই জিনিস হলেই করলো। তো আমার মাথা থেকে তো ওই অল্টিটিউডের ঘোরা ওইটাই যাইতেছে না। ওই তো তখন রোজার টাইম ছিল, রোজার মধ্যে তখন আবার হলো আরেক সিটি, তখন তো সব চিনা গেছে, এরকম বছর খানিক হয়ে গেছে। তো রোজার টাইমে আমি এরকম আরেক সিটি যাই, মসজিদ ছিল, তো মসজিদে হলে নামাজ পড়তাম। আমি 2 রাত এমন আছে যে শুধু না আমাদের কান্না করতে, যে আমি এই সিচুয়েশনে জীবনে যাইতে চাই না। ওই যে ওই ফিলটা যে ভাই কমতেছে, অল্টিটিউড কমতেছে, আমার করার কিছু নাই, আমি কিছু করতে পারতেছি না। এরপরে ওই সেশনটা, নেক্সট সেশন যে ছিল, মানে এমন সিম চেক থাকে, এরপরে আবার আরেকটা চেক থাকে, কাবের সিমুলেটর চেক থাকে। তো ওই সেশনের মধ্যেই ওই সেম ইনস্ট্রাক্টর সেমই, ওইবার কি হয়েছে, সব ঠিক আছে, পারফেক্ট ল্যান্ড করছি। ওইবার আমারে কমিউনিকেশন করে, তো এটা তো হলো টাওয়ার ছিল, তো আমার যে ইনস্ট্রাক্টর সে টাওয়ার আসতেছে, টাওয়ারের রোলটা প্লে করতেছে। তো সেই ইনস্ট্রাক্টর বলতেছে যে তুমি ক্লিয়ার টু ল্যান্ড। যে আমি ল্যান্ড করতে যাব, তো ওটা কি হয়েছে, সফটওয়্যারে সমস্যা দিতেছিল। সফটওয়্যারে নর্মালি ভিজিবিলিটি এত মানে এই হাইটে ভিজিবিলিটি আইসা পড়ে, কিন্তু সফটওয়্যার কি মানে হয়তো নেটে কিংবা কোনো প্রবলেম হইতেছিল, আমি ভিজিবিলিটি পাইতেছিলাম না। মানে রানওয়ের এত ক্লোজে তো ক্লাউড তো আর এত নিচে যায় না যে রানওয়ের এত থাকে। তো আসার কথা, তো অনেক লেটে যায় হইলো আমি ভিজিবিলিটি পাইছি, মানে জাস্ট টাচ ডাউন করবো এই টাইমে দেখি সামনে একটা এয়ারবাস ওই রানওয়ের ইসে, তো ওটা ইমার্জেন্সি ছিল, ইঞ্জিন ফেলিয়ার। তো আমি কি করছি, হুট করে আমি প্রথমে আস্তে আস্তে যাইতে আমি চিন্তা করলাম কি, মানে আমি রিয়েলটা বলি, অনেস্ট আনসার বলি, আমি তখন কি কাজ করছি। কিন্তু তখন আমার মনে ছিল কি, মানে আমি অলরেডি একটা টায়ার হলো যে রানওয়ের ডান সাইডে একটা রানওয়েতে, আর মিডলটা সামহাও হলো বাইরে কি ভিতরে এরকম আছে। তো চিন্তা করলাম এই রানওয়েতে, কারণ আমি জানতেছি ওইখানে আমার যাওয়া যাবে না, আমি আসি না একজন কি 2 জন মানুষ, ওই জায়গায় কত প্যাসেঞ্জার, ওটা তো টাচই করা যাবে না, 2 জন মরা বেটার, এত মানুষ মরার থেকে 2 জন মরা বেটার। এরপরেই ভেবে গেলাম এইভাবে, তো চিন্তা করলাম হাফ রানওয়েতে থেকে কি করার, পুরাই গাছে নেমে যাই। আচ্ছা, যেই ল্যান্ড করলাম, আমার ওই যে ইনস্ট্রাক্টর, সেম ইনস্ট্রাক্টর, সে এমন খুশি হয়েছে, সে চিল্লানি শুরু করে দিছে। ওই জায়গায় মানে স্টিল না মনে হয় ওই জায়গায় আছে যে এরকম লেখা থাকে, সে ওই জায়গায় আমার মানে এরকম রিপোর্টই করে, ওটার পরে একটা স্মাইলি ফেস বানাইছিল। তারপর আরও যে ইনস্ট্রাক্টর ছিল তাদের এরকম বলতেছে যে এই মেয়ে কী করছে, যে ডিড এ গ্রেট জব, বলতেছে যে এমন ন্যানো সেকেন্ডে তুমি যে ডিসিশনটা নিছো, এটা খুব কম পাইলটরা নিতে পারে। যে তুমি জাস্ট দেখছো, সে আমার বলছে পর্যন্ত এটা একটা মনোগ্রাম, এখানে তুমি ক্র্যাশ করবা না, এটা তো কিন্তু আমি জাস্ট দেখছি এটাই জায়গায়, আমি আমার ব্রেন অটো হলো কাজ করছে, দেখছি সামনে, আমি স্লাইড করে রাইট সাইডে চলে গেছি। পরে তো ইনস্ট্রাক্টর সবাই মানে খুব হ্যাপি, আমি বলে আচ্ছা যাই, যে যাক ওই দিনেরই হয়েছে। আচ্ছা, যে তুমি বলতেছিলে যে ওই যে যখন তুমি পানিতে নামায় দেওয়ার কথা বলতেছিলে, তখন বললো যে অনেক পড়াশোনা আছে। তো পড়াশোনার ওই বিষয়টা থেকে আরেকটা বিষয়ে আসি, সেটা হচ্ছে যে তোমার এই কোর্সগুলোর ভিতরে আসলে কোন সাবজেক্টটা বেশি টাফ লাগছে তোমার কাছে? আচ্ছা, সাবজেক্টের ক্ষেত্রে আমার যখন গ্রাউন্ড স্কুলে ছিলাম, এই ক্ষেত্রে আরেকটা জিনিস আসে, যেহেতু সবাই বলতে পারে যে ফেমিনিস্ট মেয়ে মানুষ এই জিনিসটা বেশি আনে, কিন্তু ফেমিনিস্ট বলতেন এটা ট্রু। আমরা যখন মানে ছোটোবেলায় ফিমেলদের তো হলো যে গার্ল বেবি, যে ওটা তখন তো সে ফিমেল গার্ল বেবি, তাদের গাড়ি দেওয়া হয় না, তাদের টয় আলাদা, মেলদের টয় আলাদা, ফিমেলদের টয় আলাদা। এটা যদিও আমি বলবো যে ইফেক্ট পড়ে না, কিন্তু টাফ হয় এই জিনিসটা ফিমেলদের ক্ষেত্রে, কারণ যখন এই মানে এয়ারক্রাফট জেনারেল নলেজ যে ওইটার ক্ষেত্রে কি মেকানিক্যাল জিনিসপত্র বেশি, কিংবা মোটর স্কিল লাগে,
তো আমি যখন আমার ইনস্ট্রাক্টর ফার্স্ট টাইমে জিজ্ঞেস করছে যে কোনো মোটর স্কিল আছে কিনা, এই যে গেমিংটা করে আমার খুব ভালোই হয়েছে। এই যে রিফ্লেকশন মাল্টিটাস্ক গেমিং যে জিনিস থেকে এটা খুবই মানে কাজে লাগছে। কিন্তু যারা এরকম কিংবা যে বাইক চালায়, যারা গাড়ি চালায়, তাদের এটা মাল্টিটাস্ক এটা হয়েই যেতেছে, তাদের জন্য আর ইজি হয়। কিন্তু আমার যখন জিজ্ঞেস করছে, আমার এক গেমিং এর কারণে যে স্পিডের যে জিনিসটা হুট করে আসতেছে সামনে, কি করব ডিসিশন ক্ষেত্রে এই জিনিসগুলো আছে, এটা কাজে লাগে। কিন্তু এর আগে তো বলতো সারাদিন কি গেম খেলো, কোনো কেউ আসলেই বললো যে গেম খেলে, কিন্তু বাচ্চাদের নষ্ট করে দেবা এই কথা বলার পরে, দেখছো যে গেম খেলে খেলে পাইলট হয়ে গেছে, তা আমরাও গেম খেলি। শুধু গেমিং এর ক্ষেত্রে না, আরো জিনিসপত্র তো আছে, শুধু গেম নিয়ে থাকলে তো এডিক্টেড হয়ে যাবে। এরপরে গেমিং এর এই জিনিসটা যে মোটর যে এরকম আছে কিনা এক্সপেরিয়েন্স, কিন্তু পরে আমি ফিলিপিন্সে এরকম হয়েছে যে বাইক চালানো, গাড়ি চালানো, মানে পরে সবই করছি। আমার এমন ছিল যে লাইফে আমি যা দেশে থাকতে করতে পারবো না, সব এখান থেকে আমি শিখে আসবো, সব করে আসবো, কারণ আমি জানি এখানে স্কোপ নাই, আমি চাইলে এখানে পারবো না। এর ওই সাবজেক্টের যেটা তো মেকানিক্যালের যে জিনিসপত্র, পিস্টন, সিলিন্ডার, এইসব বললে আমার ব্রেনে কি আসে, হয়তো ইংলিশ ওই ওয়ার্ডটা আসে, কিন্তু একটা ছেলের ক্ষেত্রে আসে না। ছেলের ক্ষেত্রে পিস্টন দেখতে কেমন পিস্টন আসছে, এখন তো আমি জানি, এখন করছি। কিংবা মোটরের জিনিসপত্র যেসব এসি ডিসি কারেন্টের, কারণ আমরা সব মানে ফিমেল হিসেবে এই জিনিসটা থেকে আমরা সেপারেট দূরে ছিলাম, যে এইসব কিছু তোমাদের জানারই নাই। কিন্তু এটা বলবো না যে ফিমেলদের টাফ হবে, এটা না, এটা হলো যে আমাদের সোসাইটির জন্য টাফ। অন্য কান্ট্রি কিংবা অন্য জন্য আমরা এমন সোসাইটিতে হলো বড় হয়েছি, এই কারণে আমাদের জন্য টাফ হয়েছে এটা জিনিসটা, যে আমার ওইসব পড়তে আমার হয়তো মুখস্থ করা লাগছে, কিন্তু একটা ছেলে যখন পড়ছে ওদের কাছে তো এটা খুবই ইজি সাবজেক্ট। ওরা ছোটবেলায় এইসব এই মোটর টটর গাড়ি থেকে সব বের করাই করতে কি হয় না, ওদের কাছে একটা খুবই এনজয়েবল সাবজেক্ট। আর আমার কাছে হয়েছিল যে আরে এত কিছু, এই ইঞ্জিনের আবার নাম এই সেই, যদিও এই ইনফরমেশনের ক্ষেত্রে সবাই বোধ মেল ফিমেল সবারই হলো টাফ হয়, কিন্তু এই সাবজেক্টটা আবার একটু টাফ। কিন্তু আমার ইনস্ট্রাক্টর, পিসোলো ইনস্ট্রাক্টর, সে আবার হলো এই সাবজেক্টের ইনস্ট্রাক্টর। তো সে সবসময় আমার পড়াশোনা নিয়ে প্রচুর প্যারা দিত, যে পড়াশোনা করো। আসলে এই কথাগুলো হচ্ছে দর্শকদের উদ্দেশ্যে, বিশেষ করে আমার যে বোনরা আমাদেরকে দেখতেছে তাদের জন্য। আসলে আমাদের সোসাইটিতে, বিশেষ করে আমাদের যে থার্ড ওয়ার্ল্ডের যে কান্ট্রিগুলো, সেখানে আসলে নারী স্বাধীনতা বলতে আমরা কি বুঝি? নারী স্বাধীনতা বলতে অনেকে আমার সাথে একমত হবে, অনেকে হবে না। নারী স্বাধীনতা বলতে আমাদের দেশে যদি কোনো আপু বা আমাদের দেশে কোনো আন্টিকে জিজ্ঞেস করা হয়, বা আমার কোনো বোনকে যদি জিজ্ঞেস করা হয়, দেখা যাবে যে অধিকাংশই, সবাই না, অধিকাংশই আসলে পোশাকের স্বাধীনতাতে এসে শেষ হয়ে যাবে তার স্বাধীনতার গল্প। ঠিক আছে, যে তার কথা হবে এরকম যে আমি আসলে কি পরবো, কি ড্রেস আপ করবো, কীভাবে চলবো, এটা আমার ব্যাপার। সো এখানে আসছে। কিন্তু আসলে আমরা কি জানি যে বাংলাদেশের থেকে আসলে প্রথম প্যারাট্রুপারকে, কোনো ফিমেল প্যারাট্রুপারকে আমরা কিন্তু জানি না। হ্যাঁ, ক্যাপ্টেন, তারপরে হচ্ছে বাংলাদেশের অনেক ফিমেল আর্মি অফিসার আছে যারা আমেরিকার মতো দেশে তাদের স্টাফ কলেজে হচ্ছে চান্স পাইছে কোর্স করার জন্য, আমরা কিন্তু জানি না। ইভেন যদি জিজ্ঞেস করা হয় যে হচ্ছে বুয়েটের প্রথম ভিসি ম্যাডামের নাম কি, বলতে পারবে না কেউ। বাংলাদেশের কোন ব্যাংকে প্রথম আছে মানে ফিমেল এমডি হয়েছিল, এগুলো বলতে পারবে না। তো আসলে এইগুলো জানা বা এদের মতো হওয়া, এইটাকে যদি স্বাধীনতা হিসাবে বিশ্বাস করা হয়, এটাই আসলে অ্যাকচুয়াল স্বাধীনতা হবে। হ্যাঁ, তো সেখান থেকে বলতেছি যে টোয়া তার পরিবারের এক প্রকার মানে বিপক্ষে গিয়েই তার যেই স্বপ্ন ছিল, সেই স্বপ্নটা সে অ্যাচিভ করে আসছে। সে আরও আগায় যাবে, আমাদের সেই দোয়া থাকবে। সো তুমি কিছু বলতে চাও যে মেয়েদের জন্য বা আমাদের যারা বোনরা আছে, আমাদের অডিয়েন্স, তাদের জন্য? তো এই সেক্টরে আমি যদি বলি, আমি অলরেডি আমার জুনিয়ররা অনেকে, কারণ গ্র্যাজুয়েশনের পর এমন আছে যে 1-150 মতো এরকম আছে যে শুধু নক দেয়। যদি আমার অডিয়েন্স হলো বাংলাদেশের খুব কম, মেনলি দেখা যায় যে ইন্ডিয়ার, তো তারা বলে যে কিভাবে কি করব, মানে তারা হয়তো মানে মেল ফিমেল না, মানে বোথ, যে এই রিলেটেড, যে এভিয়েশন রিলেটেড, মানে সবাই তো জানতে চায়। কারণ একটা টাইমে আমি যেমন ছিলাম যে জানতে চাইতাম, আমি সবাইকে অ্যাডভাইস দিছি নো, বিগ নো, আসার কোনো দরকার নাই। কেন না করছি, তুমি যদি আমার না শুই নাও, যদি তুমি পরে চিন্তা করো, এখন আমি যে না করলাম এরপরে যদি তুমি চিন্তা করতেছো যে আমি পাইলট হব, তাহলে তুমি পাইলট হতে পারো। রাইট।
আচ্ছা, তুমি দুইটা সাজেশন দিছো, এর আগেও একটা সাজেশন দিছিলা। তাহলে তুমি যেটা বলতে যাচ্ছ সেটা হচ্ছে যে যদি কেউ মানে তুমি বলতেছো যে আসার দরকার নাই না, আমি এভিয়েশন বলতেছি আমার ইন্ডাস্ট্রিতে, মানে এটা হচ্ছে রূপক অর্থে, যে তারপরেও যদি তোমার মনে না, হয়। রূপক করতে না, এটা আমি হুম। আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কিংবা আচ্ছা। আমি যে জিনিসটা হলো কাজ করছি যে জিনিসের উপরে, কারণ আমি না শুনছি, হুম। আমার সব জায়গা থেকে আমি না শুনছি। তা আমার ছিল যে আমার সিচুয়েশনে ডিফারেন্ট হইতে পারে, এটা তোমার জন্য না, আমার জন্য না হইতে পারে, আমি ডিফারেন্ট, বুঝছি, আমার কাছে এরকম না হইতে পারে। বুঝতে পারছি। তো ওই জিনিসটা, কিন্তু এটা তোমার মেন্টালি প্রিপারেশন নিয়ে আসতে হবে যে তুমি অনেক কথা শুনবা, হুম, অনেক ডিফিকাল্টিস ফেস করবা। ফেসে থেকে কথা শুনবা তুমি, মানে মানে বাজে ভাষায়, মানে অকথ্য ভাষার কথাবার্তা শুনবা। আর যদি তুমি ফিমেল হয়ে থাকো তাহলে তো আমি বলবো যে তোমার এমনও মাথায় আসবে যে আমি কি করতেছি। রাইট। দেখ, আসলে জীবনটাকে গড়ে তুলতে হলে চ্যালেঞ্জগুলো নিতেই হবে দিন শেষে। তো আসলে আজকে অনেক গল্প হলো, আমি এত বড় গল্প হবে আমি বুঝতে পারিনি। যাক, অনেক ভালো লাগছে। তো আমাদের স্টুডিওতে আসার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তো দর্শক, আজকে এই পর্যন্তই। আমরা হয়তো এরপরে অন্য কোনো এপিসোডে অন্য কোনো গল্প নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।